সাগরিকায় রুদ্ধশ্বাস অবিশ্বাস্য এক ম্যাচ জিতল টাইগাররা। বাংলার তারুণ্যে পথ হারালো আফগানরা। রেকর্ড বইয়ে নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ আর আফিফ হোসেন ধ্রুব, দুজনেই অপ্রতিরোধ্য। ফার্স্ট থেকেই আমাদের বললাম তো একটাই প্ল্যান ছিল যে উইকেট দিব না, রান যেটা আসতে থাকবে, আসলে ভালো আর না আসলে কিছু করার নাই। আর শেষের দিকে তো খেলা বল টু বল ছিল, তো ওই সময় প্ল্যান ছিল যে জাস্ট নর্মাল ক্রিকেট খেলবো। বিসিবি বসের চোখেও এই জয় অবিশ্বাস্য। নাজমুল হাসান পাপনের প্রশংসায় ভাসলেন মিরাজ আর ধ্রুব। মোহামেডানকে 1 গোলে হারালো আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আকাশে নীলরা 1 গোলে জয়ী। ফুটবল মাঠ নিয়ে সংকটের অবসান চায় বাফুফে, সমাধানের সুর গণপূর্ত প্রতিমন্ত্রীর কণ্ঠে। খেলা যোগ আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। 7ম উইকেটে আফিফ মিরাজের জুটি তো মহাকাব্য। তাদের রেকর্ড 174 রানের পার্টনারশিপে যেন অসম্ভবকেও সম্ভব করেছে, জন্ম নিয়েছে অবিশ্বাস্যভাবে ফিরে আসার এক গল্প। 216 রানের টার্গেটে মাত্র 45 রানে 6 উইকেট হারানো টাইগাররা ম্যাচটা জিতে নিয়েছে 4 উইকেটে। It's all about these two young men and the way they have been able to script this run chase. এই মুহূর্ত স্বপ্নীল, স্মৃতির পাতায় অমলিন। আফিফ মিরাজের এই যুদ্ধ মরা গাছে ফুল ফোটার মতোই। বাংলার ক্রিকেটে এতটা ফিরে আসার গল্প আগে ছিল না কখনোই। তাই আফগানদের বিপক্ষে এই জয় হয়ে গেছে ঐতিহাসিক। আর আফিফ মিরাজ তো এখন বাংলার ক্রিকেটের অবিসংবাদিত নেতা। অগ্রজ থেকে অনুজ সকলেরই অনুপ্রেরণা। শুরুর গল্পটা ছিল এমন: 18308। বাংলাদেশের টপ অর্ডারের 6 জনের 5 জনই ডাবল ফিগারের দেখা পায়নি। বাকি 1 জন পেয়েছেন সাকিব আল হাসান, তাও কোনো মতে 10। এই চিত্র দেখার পর নিশ্চয়ই আর বোঝার বাকি থাকে না কতটা বিশ্রী ছিল বাংলাদেশের ব্যাটিং তথা টপ অর্ডার। মুজিব রশিদদের পড়তে গিয়ে বোধহয় সিলেবাসের বাইরে থেকে গিয়েছিলেন ফজল ফারুকি। তার 2 ওভারে 2 বারই ডাবল স্ট্রাইক। এখানেই নেই 4 উইকেট, সঙ্গে মুজিব রশিদরা যুক্ত হলে 12 ওভারের মধ্যেই 45 রানে বাংলাদেশের 6 উইকেট নেই। এতটা বিপর্যয়ে সর্বনিম্ন রানে অল আউটের অপেক্ষায় যখন সবাই, তখন বোধহয় আফিফ মিরাজ বলছিল, আমরা আছি, দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করতে জানি। কিসের মুজিব, কিসের রশিদ আর কিসেরই বা ফারুকি। আত্মবিশ্বাসের চরমে ব্যাট চলেছে আপন মনে। 7ম উইকেটে দুজনে মিলে গড়েছে 174 রানের অনবদ্য রেকর্ড জুটি। দিতে জানে দেশ মাতৃকার টানে। আফিফ মিরাজ যা করেছে ইতিহাস ওদের স্মরণ করবে সময়ে ক্ষণে ক্ষণে। এহতেশাম সবুজ, 71। ব্যাটিংয়ে ধারাবাহিক হতে না পারলেও বোলিংয়ে টাইগাররা দেখিয়েছে ডিসিপ্লিন, লাইন লেন্থের সাথে নানা ভ্যারিয়েশন। বোলারদের ঠিকঠাক কাজে লাগানোর পাশাপাশি ফিল্ড সেটআপেও দক্ষতা দেখিয়েছেন দলপতি তামিম ইকবাল। সাইফুল রূপকের রিপোর্ট। ম্যান উইথ আ গোল্ডেন আর্ম, নিজের প্রথম এবং একমাত্র ওভারেই ব্রেক থ্রু। কমবক্সে রিয়াদের প্রশংসা, তবে সাফল্যের পেছনের নায়ক তামিম ইকবাল। ক্রিজে 2 বাঁহাতি। মিরাজের কোটা শেষে পার্ট টাইমার রিয়াদের উপর ভরসা রাখাটাও ক্যাপ্টেনের প্লাস পয়েন্ট। বোলারদের সাথে টাইগার দলপতির সমন্বয় দারুণ। ইব্রাহিম জাদরানের আউটটা তার বড় উদাহরণ। অ্যাঙ্গেল বুঝে ফিল্ড সেটআপ। প্রথম এবং দ্বিতীয় স্লিপের মাঝামাঝি জায়গায় ইয়াসির রাব্বির পজিশন। ওই ইব্রাহিমকে প্যাভিলিয়নে ফেরানোয় তরুণ শরীফুলের এক্সিকিউশন মার্বেলাস। টানা স্টাম্প করিডোরে ডেলিভারি। আউটের বলটা অফ স্টাম্পের বাহিরে, ব্যাটার দ্বিধায়। পরিকল্পনা ও বাস্তবায়নে টাইগারদের সাফল্য। Wonderful captaincy as well from Tamim Iqbal to get the slip in place.
জাদু দেখিয়ে মোস্তাফিজ লাইমলাইটটা তার দিকেই নিয়ে নেন। বিপিএলে হাইয়েস্ট উইকেট টেকার, বাংলার সেরা অস্ত্র, লাল সবুজ জার্সিতেও একই রিদমে। গেল 7 বছরে ঘরের মাঠে গড় আর ইকোনমিতে বাংলার পিচ সবার সেরা। Top of the pile in terms of the best bowling average at home. টিমমেটদের প্রশংসা শুনে তাসকিন মনমরা, তার বলেই ক্যাচ মিসের মহড়া। তবুও পেসের সাথে সুইংয়ের মেলা, ইনজুরি কাটিয়ে অনেকটাই রিদমে ঢাকা এক্সপ্রেস। সাইফুল রূপক, ৭১। বিপদে যখন পথ দেখায় তখন সেই পথের দিশারি হয়ে আছেন মেহেদী হাসান মিরাজ আর আফিফ হোসেন। সিনিয়রদের কোনো রকম সাপোর্ট ছাড়াই নিশ্চিত হারা ম্যাচটাই জিতিয়েছেন ওরা দুইজন। ম্যাচ শেষে এমন ধ্রুপদী পারফরমেন্সের রহস্যের কথা জানিয়েছেন আফিফ হোসেন। ক্যালকুলেশন ফার্স্ট থেকেই আমাদের বললাম তো একটাই প্ল্যান ছিল যে উইকেট দিব না, রান যেটা আসতে থাকবে, আসলে ভালো আর না আসলে কিছু করার নাই। আর শেষের দিকে তো খেলা বল টু বল ছিল, তো ওই সময় প্ল্যান ছিল যে জাস্ট নর্মাল ক্রিকেট খেলবো। আফগানদের বিপক্ষে এমন জয় স্বস্তির কিন্তু তৃপ্তির নয়। 6 ব্যাটসম্যান ফেল করেছেন কিন্তু মিরাজ আফিফ লেটার মার্কসই পেয়েছেন। 7 মাস পর ওয়ানডে ফরম্যাটে ফেরাতেই কি এমন দশা নাকি মানতে হবে ব্যাটসম্যানদের দায়টা? চট্টগ্রাম থেকে সহকর্মী নাহিয়ান বিন জসিম আর রিয়াসাদ আজিমের বিশ্লেষণ। সিরিজ শুরুর আগে হোমওয়ার্কের টপিক ছিল রশিদ মুজিব, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নপত্রে ফজল হক ফারুকী এই পেসারের পেইসে রীতিমতো নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের টপ অর্ডারের। কিন্তু শেষ পর্যন্ত আফিফ মিরাজে মান বেঁচেছে, বাংলাদেশ মোমেন্টাম পেয়েছে। ফজল হক ফারুকী যার নাম আপনি মেনশন করলেন, মাত্র খেলেছে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ওডিআই, এবং সেটাও কিন্তু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে। সো এরকম পরিপ্রেক্ষিতে বা সিনারিওতে বাংলাদেশের কোনো সুযোগ ছিল না, বা বাংলাদেশ ম্যানেজমেন্টের প্রপার কোনো সুযোগ ছিল না যে ওকে নিয়ে প্রপার একটা স্টাডি করবে। যখন ইনিশিয়ালি প্রথম 2টা উইকেট চলে গেল, আমার কাছে মনে হয় অন্য ব্যাটসম্যান একটু প্যানিকড হয়ে গিয়েছিল নাহিয়ান। তবে সিচুয়েশনটা আরও বেটার হতে পারতো ফর বাংলাদেশ। 45 রানে 6 উইকেট চলে যাওয়ার অন্যতম একটা কারণ কিন্তু সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে আউট হয়েছেন। যদি একটু টিকে থাকতেন, যদি আরেকটু সেন্সেবল শট খেলতেন, সিনারিওটা আমার কাছে মনে হয় স্বাগতিকদের পক্ষে আরও বেশি থাকতো। ব্যাটিং প্যারাডাইজ উইকেটে বাংলাদেশ যেখানে লেটার মার্কস পাওয়ার কথা ছিল সেখানে 10-2 পাস। তবে আফিফ মিরাজের প্রশংসা কিন্তু করতেই হয়, ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন দুজনই। ফিনিশিং রোলে কিন্তু এই ধরনের অনবদ্য ইনিংস বা অনবদ্য পার্টনারশিপ কিন্তু একেবারেই দেখা যায় না, সেটা কিন্তু অনেক বেশি স্বস্তির বাংলাদেশ ক্রিকেটের জন্য। সব কিছু আমার কাছে কেন যেন মনে হয়েছে এই দুই ক্রিকেটার আলটিমেটলি এক্সিকিউট করার চেষ্টা করেছেন ধৈর্য দিয়ে, এবং সেই ধৈর্যের পরীক্ষায় কিন্তু তারা পাসও করেছেন। 93-115 বলে, 81-120 বলে, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক। এবং এই দুই ক্রিকেটার এমন একটা ক্রিকেট খেলেছেন, অন্যরা যেখানে উইকেট বিলিয়ে দিয়ে এসছেন, সাকসেসফুল হতে পারছেন না, সেই জায়গাটা কিন্তু আফিফ এবং মিরাজ ছিল একদমই ফ্ললেস। আমার কাছে অন্তত মনে হয়েছে এটা পরের প্রজন্মের জন্য, কিংবা বাংলাদেশের যে আলটিমেটলি বিগ 4 ভালো না করলে জিততে পারে না, একটা তকমা লেগে গেছে, সেই জায়গা থেকে বের হবার জন্য এরকম একটা ইন্সপায়ারিং রোল প্লে করা দরকার ছিল। একদিন বাদেই দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু একই, কিন্তু বাংলাদেশের পারফরমেন্স যদি একই রকম থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা চিন্তার বিষয়, কারণ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ডমিনেট করে জিতবে সেটাই কিন্তু সবাই আশা করে। সেকেন্ড ওডিআইতে বা থার্ড ওডিআইতে বাংলাদেশের চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায় থাকবে? সো যখন 45 রানে 6 উইকেট হারানোর পর আপনি আলটিমেটলি 219 করে ফেললেন ওই 6 উইকেটেই, এবং হাতে কিছু বল রেখে ম্যাচটা জিতে গেলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ উত্তরানোর যে প্রক্রিয়াটা ওটাতে সফল হয়েছে। বাংলাদেশ এখন জানে কোন জায়গায় আফগানিস্তানের স্ট্রেংথের জায়গা, এবং একই সাথে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, প্রতিদিন আফিফ মিরাজ করে দেবে না, আবার প্রতিদিন যে বিগ 4-এর কথা বলি, লিটন দাসদের কথা বলি, ইয়াসির রাব্বি অভিষেক হয়েছে, তারাও ব্যর্থ হবেন না। সো আমার কাছে মনে হয় যে 6 জন ব্যাটসম্যান ব্যর্থ হয়েছেন, তারা হয়তো ভালো কিছু জমিয়ে রেখেছেন ফর দ্য নেক্সট ম্যাচেস। নিশ্চয় রিয়াসাদ, বাকি 6 ক্রিকেটার বাকি 2 ওয়ানডেতে জিতবে, এবং আফিফ মিরাজ যে ধরনের ক্রিকেটটা খেলেছেন, অর্থাৎ সিনিয়রদের বাইরে এসে জুনিয়ররা যেই ক্রিকেটটা খেলেছেন ওয়ানডে সুপার লিগের বাকি ম্যাচ এবং বিশ্বকাপ পর্যন্ত যদি সেই পারফরমেন্সটা ধরে নেওয়া যায় বা টেনে নেওয়া যায়, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো একটা চিত্র হবে। নাহিয়ান বিন জসিম, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। 45 রানে নেই প্রথম 6 উইকেট। স্বয়ং বিসিবি সভাপতিও ভাবেননি বাংলাদেশ শেষ পর্যন্ত হারিয়ে দেবে আফগানিস্তানকে। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, পরিস্থিতি একটা সময় এমন ছিল যে মিরাজ আফিফ দলে জায়গা পাবে কিনা তা নিয়েও ছিল অনিশ্চয়তা। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলার সম্ভাবনা নেই বললেই চলে। চট্টগ্রাম থেকে রিয়াসাদ আজমের রিপোর্ট। স্বস্তি জায়গায় দুজনের কত মিল। বয়সভিত্তিক দলের অধিনায়কত্ব করেছেন দুজনই। সিনিয়র মিরাজ আর জুনিয়র আফিফ নিজেদের ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন একই দিনে ধ্বংসস্তূপে ফুল ফোটানোর মঞ্চে। কেউ কি ভেবেছিলেন 45 রানে 6 উইকেট হারানো দলটা
মাঠ ছাড়বে জয়ীর বেশে? এখানে কনফিডেন্ট ছিলাম না, সত্যি কথা বলতে। আমি বারবার বলছিলাম এই দুজন যদি খেলে যেতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে, বাট এটা অলমোস্ট ইম্পসিবল মনে হচ্ছিল। কারণ যেভাবে আমাদের প্রথম 6টা উইকেট গেল, মনে হচ্ছিল যে ওদের বল খেলা সম্ভবই না, মানে আনপ্লেয়েবল। কিন্তু এরা এসে যে স্বাচ্ছন্দ্যে খেলে গেল, কোনো রিস্ক না নিয়ে, জাস্ট উইথ ফুল কনফিডেন্স। ওদের কখনোই মনে হয় নাই যে ওরা একটু নার্ভাস। আফগানদের বিপক্ষে ওডিআইতে আগের 5 জয়ে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন সিনিয়র 4। শঙ্কর যেন আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ ফোটালো তরুণ প্রাণী। বটবৃক্ষের ছায়ায় পড়ে থাকা প্রজন্মের এমন জাগরণ কে কবে দেখেছে? আবেগ আর ভালোবাসার 22 গজে, অথচ মিরাজ সাকিবের খেলাটাই নাকি ছিল এক প্রকার অনিশ্চিত। এই ক্রাইসিসগুলো কি সামটাইমস ব্লেসিংস কিনা? আসলে এটা বিরাট ক্রাইসিস, মানে ব্লেসিংটা বড় কথা না। কিন্তু জানেন, আমি এটা এখন নামার সময় বলছিলাম, পরশুদিনও কিন্তু এরা খেলবে যে এই জিনিসটা সিউরিটি ছিল না। স্কোয়াডে এরা থাকবে কিনা এটা কোনো নিশ্চয়তা ছিল না। এখানে অন্য নামও ছিল, কারণ অপশন তো আমাদের আছে। তো জাস্ট চিন্তা করছি যে যদি এরা না খেলতো কি হতো, মানে চিন্তা করেন। পাপনের সংবাদ সম্মেলনে না থেকেও ছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন তো বিশ্বসেরা অলরাউন্ডার? হয়তো না। আমাকে কিছু বলে নেই, তবে অন্যদের বলেছে, বাট এটা আমি সামনাসামনি বলতে চাই। সো আমার ধারণা যে এখান থেকে ঢাকায় যখন যাবে আমি সামনাসামনি কথা বলবো। রিয়াসাদ আজিম, 71, চট্টগ্রাম। ডিএনসিসি মেয়র কাপে প্রথম ম্যাচে 49 নম্বর ওয়ার্ডকে পাত্তাই দেয়নি 6 নম্বর ওয়ার্ড। ওদের 105 রানে আটকে ম্যাচটা 10 উইকেটে জিতে নিয়েছে 6 নম্বর ওয়ার্ড। দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে 28 নম্বর ওয়ার্ড 25 নম্বর ওয়ার্ডকে 55 রানে গুটিয়ে দিয়ে 6.1 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় তারা। নেই সেই পুরনো উত্তেজনা, অনেকটা নীরবে নিভৃতিতে মৌসুমের প্রথম আবাহনী মোহামেডান দ্বৈরথ হয়েছে সিলেটে। মর্যাদার লড়াই চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে 1 গোলে হেরে গেছে মোহামেডান। প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলের দেখা মেলে 28 মিনিটে জীবনের টোকা দেয়া বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে পূর্ণতা দেন সোহেল রানা। ফুটবল মাঠ নিয়ে সংকটের অবসানের চেষ্টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের বৈঠক। ঢাকার আশেপাশে পূর্বাঞ্চলে মিলতে পারে জমি। অর্ণব বাপির রিপোর্ট। একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়ামের আবদার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক দিনে। প্রতি মৌসুমেই মাঠ নিয়ে দেখা যায় হাহাকার। কিছুদিন আগেই যেই টঙ্গীর আর্চারি মাঠ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুটবল ফেডারেশনকে করেছিলেন তিরস্কার, এবার সেই জাহিদ আহসান রাসেলই বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও মনে প্রাণে এগিয়ে নিয়ে যেতে চান দেশের ফুটবলকে। প্রতিনিয়ত এক দরজা থেকে আরেক দরজায় দিয়ে যাচ্ছেন টোকা। এবার ঠিকানা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে হয়েছে বৈঠক। এক বিন্দুতে মিলেছে বাফুফে আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চাওয়া। আমরা পূর্বাঞ্চলে আমাদের ফুটবল ফেডারেশন সভাপতি মহোদয় আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন যে পূর্বাঞ্চলে একটি স্টেডিয়াম, ফুটবলের জন্য একটা স্বতন্ত্র স্টেডিয়াম তৈরি করে দেওয়া যায় কিনা। তো সেই আলোকেই আসলে আমরা মূলত আমাদের গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমি এসেছিলাম এবং ওনার সাথে আমরা আগেই কথা বলেছি। আমি আসছি ওনাদের কাছে রিকোয়েস্ট করতে, এবং স্পোর্টস মিনিস্টার রাসেল হ্যাজ বিন হেল্পিং আস। আমরা ফুটবলে যখন যেই প্রবলেম নিয়ে আসি যতখানি পারে আমাদের সাহায্য করে। আমি খুব খুশি হয়েছি যে আমার আজকে এই মিটিংটা করাতে, যে আমার ডান দিকে বাঁ দিকে যে দুই মন্ত্রী আছে, দুই মন্ত্রীরও ইচ্ছা যেটা হোক আমার মনে হয়ে যাবে। সামগ্রিক উন্নয়ন ছাড়া কি করে সম্ভব দেশের ফুটবলের উন্নয়ন? স্বাধীনতার 50 বছরেও গড়ে ওঠেনি একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম। এবার হয়তো ঘুচবে সেই আক্ষেপ। বাংলার আছে যে একজন খেলাপ্রিয় প্রধানমন্ত্রী। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপর্যায়ে বিভিন্ন বয়সে বিভিন্ন প্রাতিষ্ঠানিকভাবে খেলাধুলার আয়োজন করেছেন। ফুটবলের জন্য যে জায়গা, বিশেষ জায়গা প্রয়োজন হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা বা তাকে তার কনসার্ন নিয়ে আমরা অবশ্যই সেটির যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেব। অনেক অপ্রাপ্তি আর নাইয়ের মাঝেও দেশের ফুটবল নিয়ে যারা ভাবেন, হতাশ না হয়ে হাল ছেড়ে না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান, তাদের ওপর আস্থা রাখতেই হয়। অর্ণব বাপি, 71। বাফুফের কাজ বাফুফে করছে না, তাই তো দেশের ফুটবলের ভবিষ্যৎটা ঠিকঠাক রাখতে এগিয়ে এসেছে ক্রীড়া মন্ত্রণালয়। 7মবারের মতো আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব 15 ডেভেলপমেন্ট কাপ। সেরা ফুটবলারদের নিয়ে বড় পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর।
ওদের চোখে মুখে স্বপ্নটা বড়, ওদের লক্ষ্যটা অনেকের চেয়েই ভিন্ন। বানের জোয়ারে ভেসে যাওয়া দেশের ফুটবলের নাওটা আবারও তীরে ফেরাতে ওরাই তো আগামীর মাঝি। আমাদের একেবারে তৃণমূল ফুটবলার তুলে আনার প্রচেষ্টা 2014 সাল থেকে আয়োজন করে আসছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। উঠে আসা ফুটবলার খেলেছেন জাতীয় দলে, প্রিমিয়ার থেকে পাইনিয়র লিগ, শতাধিক ফুটবলারের খোঁজ মিলেছিল ডেভেলপমেন্ট কাপে। সপ্তম আসরে নতুন মাত্রা ডেভেলপমেন্ট কাপ নামের এই টুর্নামেন্টের সাথে শেখ রাসেলের নাম যুক্ত হয়ে মাহাত্ম্য বাড়িয়েছে। উপজেলা পর্যায়ে প্রায় 13,500 কিশোরদের অংশগ্রহণ, বাছাই শেষে জাতীয় আয়োজনে 8টি বিভাগের লড়াই। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশের ফুটবলের দেখভালে থাকা বাফুফে কেন এমন আয়োজনে নেই? আমাদের ফুটবল ফেডারেশনকেও আমি অনুরোধ করবো, আমরা তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু আসলে কেউ আসেনি যদিও, কিন্তু তাদের পক্ষ থেকেও ব্যক্তিগত তাদের আগ্রহটাও কিন্তু এখানে থাকতে হবে। আমরা যে এত কিছু করে দিচ্ছি, তাদেরকে এত ট্যালেন্টগুলো নিয়ে আসছি, এটাকে নার্সিং করার দায়িত্ব আসলে কিন্তু ফুটবল ফেডারেশনে, এবং তারা এই বিষয়টাকে আসলে একটু দায়িত্ব নিয়ে যদি করতে পারে তাহলে কিন্তু আসলে দিন শেষে লাভ হবে ফুটবলেরই। সেরা ফুটবলারদের উন্নত প্রশিক্ষণে বিদেশ পাঠানো, একাডেমিতে রেখে তৈরি করার পরিকল্পনাও ক্রীড়া মন্ত্রণালয়। এই বছর আমরা 11 জনের একটি টিমকে আমরা ব্রাজিলে পাঠানোর একটা পরিকল্পনা নিচ্ছি বালকদের, এবং বালিকাদের আমরা স্পেনে, আমাদের অলরেডি কথা হয়েছে কয়েকটি ক্লাবের সাথে, আমাদের স্পেনে আমরা পাঠাবো। আমরা একটি মোটামুটি এটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। উদ্বোধনী দিনে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরের হার জয় তুলে সেমিফাইনালে উঠেছে সিলেট, রাজশাহী, বরিশাল আর খুলনা। আবিদুর রহমান, 71। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সর্বশেষ। ভয় নয়, সচেতনতাই জয়।